ইংরেজ অফিসাররা অর্ডার করতেন তাদের গণহত্যা করার জন্য। দলে দলে মানুষকে হত্যা করা হতো বিচার ছাড়া। তারপর এমনই একজন ইংরেজ অফিসারকে শাস্তি দিয়েছিলেন এমনই একজন মৃত মানুষ। এটা একেবারেই সত্য ঘটনা। তাহলে চলুন শুনে ফেলি সেই সত্য ঘটনার উপরে লেখা আজকের কাহিনী, উৎপীড়িতের প্রতিহিংসা। সিপাহী বিদ্রোহ তখন শেষ হয়েছে। ইংরেজের প্রবল পরাক্রমে আত্মরক্ষায় অসমর্থ হইয়া বিদ্রোহীগণ শান্ত ভাব অবলম্বন করিয়াছে, কিন্তু ইংরেজের ক্রোধবহ্নি তখনও নির্বাপিত হয় নাই। অস্ত্রধারী সিপাহী দেখিলেই ইংরেজ সৈনিকগণ তাহাদিগকে ধরিয়া আগুনে পোড়াইয়া মারিতেছে, কিংবা গাছে লটকাইয়া সঙ্গিনের আঘাতে উদর বিদারণ পূর্বক নিদারুণ প্রতিশোধ পিপাসা প্রশমিত করিতেছে। সিপাহী বিদ্রোহের বিভীষিকা তখনও দূর হয় নাই। এক একদিন এক একটা নতুন হুজুগ উঠিয়া রণশ্রান্ত ইংরেজ সৈনিকগণের হৃদকম্প উপস্থিত করিতে লাগিল। এই সকল হুজুগ হয়তো সর্বই মিথ্যা, কিন্তু একদিনের হুজুগে আর কাহারও সন্দেহ রহিল না। একদিন সকালে জনরব উঠিল, ছত্রভঙ্গ সিপাহীরা আবার জোট বাঁধছে, টুপিওয়ালা গোঁফে আগুন লাগাইয়া দিবে। বেরেলি বিদ্রোহী সিপাহীদিগের প্রধান আড্ডা হইয়াছে। এই জনরব প্রচারের পর একদিন বেরেলির ইংরেজ দুর্গ থেকে 8 ডজন বন্দুক চুরি গেল। সকলে বুঝল ইহা নিরস্ত্র সিপাহীদিগের কাজ। চারিদিকে হুলুস্থুলুস পড়ে গেল। ইংরেজ সেনাপতির আদেশে বেরেলি দুর্গ থেকে দলে দলে অশ্বারোহী সৈন্য বন্দুক চোর সিপাহীদিগের সন্ধানে ছুটিল, কিন্তু চোর তো ধরা পড়ল না। তথাপি নির্দোষ ব্যক্তিগণকে চুরির অপরাধে দণ্ডিত হইতে লাগিল। যিনি ফরিয়াদি আবার তিনিই বিচারক। সাক্ষী ইংরেজ সৈন্য। অপরাধ সপ্রমাণ ও অপরাধীর প্রতি দণ্ডদান উভয়ই সমান উৎসাহের সাথে চলতে লাগল। কিন্তু তাতে চুরি কমল না। বন্দুক চুরির সংখ্যা প্রতিদিন বেড়ে যেতে লাগল। ক্রমে তাহা চতুর্দিকে সংক্রামিত হইয়া পড়িল। ইংরেজের উৎকণ্ঠার সীমা রহিল না। শেষে সেনাপতিগণ মন্ত্রণা করিয়া এক মিলিটারি কমিশন বসাইলেন। তাহার সভ্য সংখ্যা 10 জন। কমিশনের সভাপতির প্রতি অপরাধীগণের সরাসরি বিচার করার দণ্ডদানের ক্ষমতা প্রদত্ত হইল। এই সভাপতি মহাশয়ের নাম ক্যাপ্টেন থর্নটন। 1858 খ্রিস্টাব্দে জুলাই মাসের মধ্যভাগে একদিন অপরাহ্নে ক্যাপ্টেন থর্নটন অশ্বারোহণে বায়ুসেবনার্থে সেনানিবাস হইতে বহির্গত হইবেন। এমন সময় একজন অ্যাডজুট্যান্ট একখানি আদেশপত্র তাহার স্বাক্ষরের জন্য লইয়া আসিল। মিস্টার থর্নটন অশ্বগতি সংযত করিয়া তাহার সহকারী অ্যাডজুট্যান্টকে জিজ্ঞাসা করিলেন, এ কি? আব্দুল গফুর নামক একজন মুসলমান সিপাহীর কোতোয়ালের পরোয়ানা। একজন সার্জেন্ট তাহাকে পাহাড়ের উপর গ্রেপ্তার করিয়াছে। আসামির জবাব কি? কোম্পানির সৈন্য দেখিয়া সে তাহার হাতের বন্দুক তাড়াতাড়ি পাহাড়ের এক গুহার মধ্যে ফেলিয়া দিয়াছে। আসামি বলে সে তাহার ভাই আব্দুল আব্বাসের সঙ্গে দেখা করিতে যাইতেছে। তাহার কোনো কুমতলব নাই। আব্দুল আব্বাস পাঞ্জাবে সওদাগরি করে, আজ কয়েকদিন এদেশে আসিয়াছে। আসামি আব্দুল গফুরের একথায় বিশ্বাস করা যায় না। সে সরকারের বন্দুক চুরি করিয়া বিদ্রোহীদিকে সাহায্যের জন্য যাইতেছিল। তাহার প্রাণদণ্ড হওয়া উচিত। এই বলিয়া অ্যাডজুট্যান্ট নীরব হইল। ঠিক কথা, বদমাশকে গুলি করিয়া পশুর মতো হত্যা করো। ক্যাপ্টেন অশ্বপৃষ্ঠ হইতে অকম্পিত হস্তে হত্যার আদেশ লিপিবদ্ধ করিলেন। অবিলম্বে এই আদেশ নির্বিঘ্নে প্রতিপালিত হইল। যাহাদিকে চক্ষুর উপর এই হত্যা ব্যাপার সংশোধিত হইল, তাহাদের মধ্যে আব্দুল গফুরের ভাই আব্দুল আব্বাস একজন দর্শক ছিল।
নীরবে সে তাহার ভ্রাতার শোচনীয় হত্যা দর্শন করিল। তাহার শোক ও সন্তপবিদ্ধ হৃদয়ের সমস্ত প্রবল উচ্ছৃঙ্খল হইয়া তাহার হৃৎপিণ্ডকে সবলে বিদলিত করিতে লাগিল। তাহার অশ্রুহীন চক্ষে প্রতিহিংসার অনল প্রজ্বলিত হইয়া উঠিল। আব্দুল আব্বাস তাহার ভ্রাতার গৃহে প্রবেশ করিয়া দেখিল, তাহার বিধবা ভাতৃবধূ ধরাতলে পড়িয়া অশ্রুধারায় মৃত্তিকা সিক্ত করিতেছে। শিশুপুত্র দুটি তাদের মায়ের কোলের কাছে পড়িয়া মাটিতে লুটাইতেছে। আব্দুল দেখিয়া আত্মসম্বরণ করিতে পারিল না। এই অত্যাচারের প্রতিশোধ দানের জন্য ভীষণ প্রতিজ্ঞা করিয়া বসিল। গৃহে একটি পিস্তল ঝুলিতেছিল। পিস্তলটি পুরাতন, মরিচা ধরা। সেই পিস্তল কাপ্তেনের প্রাণবধের জন্য সে কৃত সংকল্প হইল। ঠিক এই সময় একজন হিন্দু সন্ন্যাসী আব্দুল গফুরের কুটিরে প্রবেশ করিলেন। সন্ন্যাসী প্রাচীন, কিন্তু তাহাকে দেখিয়াই বুঝিতে পারা যায় তাহা দেহে যুবাজনিত সামর্থ্য বর্তমান। সন্ন্যাসীর নাম কি তাহা কেউ জানিত না, কিন্তু হিন্দু মুসলমান সকলেই তাহাকে সমভাবে ভক্তি করিত। মুসলমানরা তাহাকে ফকির বলিয়া ডাকিত, হিন্দুরা বলিত স্বামীজি। কোম্পানির নফরেরা তাহাকে কোনো বিদ্রোহ পরায়ণ ক্ষত্রিয় বাজার পলিটিক্যাল স্পাই মনে করিয়া তাহার প্রতি তীব্র দৃষ্টি রাখিয়াছিল। কিন্তু কোনো বিষয় তাহার ভ্রুক্ষেপ ছিল না। সংসারে সুখ দুঃখ জাতিভেদের গণ্ডির অনেক ঊর্ধ্বে তিনি বিচরণ করিতেছেন। সন্ন্যাসী একবার তীক্ষ্ণ দৃষ্টিতে ভূমলণ্ঠিত বিধবা ও তাহার রুদ্ধমান সন্তানদ্বয়ের দিকে চাহিলেন। তাহার পর আব্দুল আব্বাসকে আহ্বান করিয়া বলিলেন, আব্বাস মিয়া, প্রতিহিংসার জন্য প্রস্তুত হইতেছ? আব্দুল আব্বাস অবচলিতভাবে বলল, যাহারা আমার নিরপরাধ ভ্রাতাকে অবিচারে হত্যা করিয়াছে তাহাদের স্বহস্তে বধ করিয়া ভাতৃশোক নিবারণ করিব। প্রাণ যায় তাহাও স্বীকার। সে অবিচলিত উৎসাহের সহিত বন্দুক ঘষিতে লাগিল। সন্ন্যাসী বলিলেন, বৎস, শান্ত হও। অত্যাচারের দণ্ডবিধানের কর্তা স্বয়ং ভগবান। তোমরা যাহাকে খোদা বলো তিনি। প্রতিদিন প্রচুর রক্তস্রোত প্রবাহিত। তুমি আর সেই স্রোতের বৃদ্ধি করিও না। পরমেশ্বরের উপরে ভরসা রাখো। তুমি তাহার অপেক্ষা কি অধিক দণ্ড বিধান করিবে? আব্দুল আব্বাস দৃঢ় হস্তে বন্দুক চাপিয়া ধরিয়া সন্ন্যাসীর মুখের উপর স্থির দৃষ্টি সংস্থাপন পূর্বক বলিল, ফকির সাহেব, আপনি হিন্দু, তাই হিন্দুর মতো পরামর্শ দিয়েছেন। কাফেরের প্রাণ বধই মুসলমানের পরম পুণ্য, তাহাই মুসলমানের পরম ধর্ম। আমি সেই ধর্ম পালন করিব, আপনি বাধা দিবেন না। সন্ন্যাসী বলিলেন, আব্বাস মিয়া, তোমার এই ক্রোধের জন্য আমি তোমাকে অপরাধী করতে পারি না, কিন্তু হিন্দু মুসলমান সকল ধর্মের উপর এক ধর্ম আছে, তাহা পরমেশ্বরের হস্তে আত্মসমর্পণ। আমি নিশ্চয় বলিতে পারি, তুমি এই হিন্দু সন্ন্যাসীর অনুরোধ রক্ষা করিলে কখনো কর্তব্যচ্যুত হইবে না। আমি কাহাকেও কখনো অন্যায় অনুরোধ করি না। আব্বাস মিয়া বন্দুক হাতে করিয়া কতক্ষণ কি ভাবিল, তাহার পর বলিল, আমরা সকলে আপনাকে পীরের ন্যায় মান্য করি, কখনো আপনার অবদ্ধ হই না, আজও হইব না। প্রতিজ্ঞা করিলাম, এই হস্ত শত্রু সনিৎপাতে বিরত হইবে। কিন্তু প্রতিশোধ প্রিয়ায় হৃদয় জ্বলিয়া যাইতেছে। কতদিনে এই অন্যায় অত্যাচারের প্রতিফল প্রদত্ত হইবে? সন্ন্যাসী একবার আকাশের দিকে চাহিলেন। তখন সন্ধ্যা হইয়াছিল। সেই স্তব্ধ সান্ধ্য আকাশে নবোদিত তারকার দিকে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করিয়া তিনি ক্ষণকাল কি চিন্তা করিলেন। তাহার পর দূরবর্তী বনভূমির দিকে চাহিয়া স্বপ্নবৃষ্টির ন্যায় বলিলেন, 1 বৎসরের মধ্যে। বন্দুকটা যেখানে ঝুলানো ছিল কক্ষ মধ্যে প্রবেশপূর্বক আব্দুল আব্বাস সেখানেই ঝুলাইয়া রাখিল। তাহার পর ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল, সেই সন্ধ্যার অন্ধকারে সন্ন্যাসী
অন্তর্নিহিত হইয়াছেন। রাত্রি 8টা। ক্যাপ্টেন থর্নটন তখন শয়ন গৃহের বারান্দায় পদচারণা করিতেছেন। তাহার মন আজ চিন্তাপূর্ণ। আজ হঠাৎ তাহার মনে হয়েছে, এই যে তিনি ক্ষমতা দর্পে স্তম্ভ হয়ে প্রতিনিয়ত মনুষ্যবোধের আদেশ প্রদান করিতেছেন, ইহা তাহার পক্ষে কতদূর সঙ্গত বা বৈধ হইতেছে, তাহা কি কোনো দিন ভাবিয়া দেখিয়াছেন? কতগুলি অসহায় দুর্বল মানুষকে ধরিয়া তিনি তাহাদের বধের আদেশ দান করিতেছেন, কিন্তু তাহাদের কতটুকু অপরাধ আছে, তাহারা সত্যই অপরাধী কিনা, তাহার কি কোনো দিন প্রমাণ গ্রহণ করিয়াছেন? তিনি ক্ষমতা লাভ করিয়াছেন বলিয়াই তাহার দায়িত্ব বিস্মৃত হইবার কিছুমাত্র অধিকার নাই। তিনি তাহার এই ব্যবহারে ব্রিটিশ রাজমহিমায় যে কলঙ্কিত করিতেছেন তাহা নহে, তাহার কর্তব্য জ্ঞান ও মনুষ্যত্বকে পর্যন্ত অবজ্ঞাত করিতেছেন। এই সকল চিন্তা আজ প্রথম তাহার মনে উদিত হইয়াছে। তিনি মনের মধ্যে কিঞ্চিত অচ্ছন্দতা, কিছু কষ্ট অনুভব করিতে লাগিলেন। একজন দেশীয় অশ্বারোহী সৈনিক যুবা সহসা তাহার সম্মুখে আসিয়া দণ্ডায়মান হইল। সে মিলিটারির প্রথায় ক্যাপ্টেন সাহেবকে অভিবাদন করিয়া তাহার হস্তে গালা মোহর করা নীল বর্ণের লেফাফা মোড়া একখানি পত্র প্রদান করিলেন। ক্যাপ্টেন থর্নটন যদি সে সময় একবার তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিতেন, তাহা হইতে দেখিতে পাইতেন তাহার মুখ মলিন, ভীতি বিস্ময়সাকুল। তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। যুদ্ধক্ষেত্রে জ্বলন্ত গোলা অগ্নিস্রোতের ন্যায় সবেগে ছুটিয়া আসিতে দেখিলেও তাহার মনের ভাব হয়তো এরূপ হইত না। আজ সহসা তাহার এ ভাব কেন? কিন্তু সেদিকে লক্ষ্যপাত মাত্র না করিয়া মিস্টার থর্নটন লেফাফার গলা মোহর ভাঙিয়া পত্রখানি টানিয়া বাহির করিলেন। দেখিলেন নীলবর্ণের চিঠির কাগজ। ইংরেজিতে এই কয়টি কথা মাত্র লিখিত। 1858 সালের 17 জুলাই আব্দুল গফুর নিহত হইয়াছে। 1859 সালের 17 জুলাই ক্যাপ্টেন থর্নটন প্রাণ ত্যাগ করিতে হইবে। পাপের প্রায়শ্চিত্তের আর 1 বৎসর মাত্র বিলম্ব। পত্রের নিচে একটা স্বাক্ষর, অতি অস্পষ্ট স্বাক্ষর। তাহা কাহারও হস্তাক্ষর বা কি ক্যাপ্টেন সাহেব বহু চেষ্টা করিয়াও নির্ণয় করিতে পারিলেন না। ক্যাপ্টেন থর্নটন ভ্রুকুঞ্চিত করিয়া পত্রবাহী পদাতিককে জিজ্ঞাসা করিলেন, কে এই পত্র আনিয়াছে? আব্দুল গফুর একজন মুসলমান সিপাহী। ভগ্নস্বরে পদাতিক এই উত্তর দিল, অসম্ভব, আব্দুল গফুরের প্রাণদণ্ড হইয়াছে। হ্যাঁ খোদাবন্দ, যাহাদের গুলিতে আব্দুল গফুরের প্রাণ বাহির হইয়াছে আমি তাহাদের মধ্যেই একজন। তাহার প্রাণদণ্ডের পর যখন তাহার মৃতদেহ পর্বত গুহায় নিক্ষিপ্ত হয়, তখনও আমি সেখানেই উপস্থিত ছিলাম। কিন্তু আমি আমার চক্ষুকে অবিশ্বাস করতে পারি না। আব্দুল গফুর এ কেল্লার ভিতর আসিয়া স্বহস্তে আমাকেই পত্র দিয়া গেলেন। ক্যাপ্টেন থর্নটন কুসংস্কারবদ্ধ লোক ছিলেন না, সুতরাং তিনি স্থির করিলেন পদাতিকে নিশ্চয় কোনো রকম চক্ষের দোষ ঘটিয়াছে। তথাপি একটা অজ্ঞাত ভয়ে ক্ষণকালের জন্য তাহার হৃদয় বিকম্পিত হইল। এই সংক্ষিপ্ত ও সর্বপ্রকার বাহুল্য বর্জিত ভাষায় লিখিত পত্রখানি প্রেতলোকের এক অপরিজ্ঞাত রহস্যময় ইঙ্গিতের ন্যায় তাহার বোধ হইল। কিন্তু তিনি ইংরেজ গভর্নমেন্টের একজন সাহসী ক্যাপ্টেন, স্বহস্তে অনেক সিপাহী বধ করিয়াছেন। 1 সপ্তাহের মধ্যেই এই অপ্রীতিকর পত্রের কথা তিনি সম্পূর্ণরূপে বিস্মৃত হইলেন। ক্যাপ্টেন থর্নটনের স্ত্রী বিবি থর্নটন তখন আগ্রায় ছিলেন। 16 আগস্ট রাত্রে ক্যাপ্টেন সাহেব বেরেলি হইতে স্ত্রীকে দেখিবার জন্য আগ্রায় আসিলেন। স্ত্রীর নিকট হইতে এক জরুরি পত্র পাইয়া হঠাৎ তাহাকে আগ্রায় চলিয়া আসিতে হয়। 17 আগস্ট প্রভাতে ক্যাপ্টেন সাহেব দুগ্ধ ফেননিব শয্যায় সুখ সুপ্তিমগ্ন ছিলেন। পূর্বদিনের পথশ্রমে তাহার শয্যাত্যাগের বিলম্ব হইল। বেলা প্রায় 8টার সময় তিনি শয্যা ত্যাগ করিয়া মশারির বাহিরে আসিতেই বিবি থর্নটন তাহার হস্তে একখানি পত্র দিলেন।
পত্রখানি সেই পূর্বের পত্রের মতো নীল লোফাফায় আঁটা। পত্রখানি দেখিয়াই সহসা কাপ্তানের মুখ পাংশুবর্ণ ধারণ করিল। কম্পিত হস্তে মেম সাহেবের নিকট হইতে পত্র লইয়া রুদ্ধ নিঃশ্বাসে তিনি তাহা খুলিয়া ফেলিলেন। দেখিলেন পত্রের ভাষা ও নাম স্বাক্ষর অবিকল পূর্বের ন্যায়। প্রভৃতির মধ্যে এই পত্রে লেখা আছে, পাপের প্রায়শ্চিত্তের আর 11 মাস বিলম্ব। কাপ্তেন কিয়ৎকাল চিন্তা করিয়া তাহার পত্নীকে জিজ্ঞাসা করিলেন, তুমি পত্র কোথায় পাইলে? 7টার সময় বাংলার বারান্দায় বেড়াইতেছিলাম। একটা দীর্ঘদেহ মুসলমান সিপাহী পত্রখানা আমার হাতে দিয়া কোনো কথা না বলিয়া চলিয়া গেল। কে এই সিপাহী? সাহেব শয়নের বস্ত্র পরিবর্তন না করিয়া কক্ষ মধ্যে অধীরভাবে পদচারণ করিতে লাগিলেন। বিবি থর্নটন সহসা স্বামীর এই প্রকার বিচলিত ভাব লক্ষ্য করিয়া স্তম্ভিত হইলেন। উদ্বেগের সহিত জিজ্ঞাসা করিলেন, কাহার পত্র? কি সংবাদ? কিছু নয় বলিয়া কাপ্তেন পত্রখানি শতখণ্ড ছিন্ন করিয়া বাতায়ন পথে কক্ষের বাহিরে নিক্ষেপ করিলেন। 1 খণ্ড উড়িয়া তাহার মুখের উপর আসিয়া পড়িল। সাহেব সে কাগজ টুকরো হাতে করিয়া পুনর্বার বাহিরে ফেলিতে যাইবেন, হঠাৎ তাহার উপর দৃষ্টি পড়িল। লেখা আছে 11 মাস। কাপ্তেন সাহেব হৃদয় চিন্তা ভরে প্রপীড়িত হইতে লাগিল। আজ তাহার মনে হইল নিশ্চয় কোনো অতি প্রাকৃত ঘটনার সহিত এই পত্রের সংস্রব আছে। তিনি বেরেলি হইতে পূর্বরাত্রে হঠাৎ আগ্রায় আসিয়া এসে পৌঁছেছেন। তথাপি কে কিরূপে তাহার আগ্রা আগমনের সংবাদ পাইতে পারে? ইহা কি কেবল মিথ্যা ভয় প্রদর্শন মাত্র? কোনো ক্রমে তাহার দুশ্চিন্তা দূর হইল না। হুইস্কির সাহায্যে তিনি এই চিন্তা, এই অজ্ঞাত ভয় নিবারণের চেষ্টা করিলেন, কিন্তু সকল চেষ্টা বৃথা হইল। ঘোর অস্বচ্ছন্দ চিত্তে তাহার দিন কাটিতে লাগিল। এই ঘটনার পর কোনো রাজকার্যোপলক্ষে তাহাকে দিল্লিতে যাইতে হল। 17 সেপ্টেম্বর রাত্রি 9 ঘটিকার সময় দিল্লির ইংরেজ সেনাপতির গৃহে এক প্রকাণ্ড ডিনারের আয়োজন হইয়াছে। কাপ্তেন, কর্নেল, লেফটেন্যান্ট, মেজর প্রভৃতি উত্তর পশ্চিম প্রদেশে ছোট বড় সকল মিলিটারি জিনিয়াস টেবিল পরিবেষ্টন করিয়া বসিয়াছেন। মিলিটারি কুললক্ষীগণ দেশে টেলর সব অন্ধকার করিয়া সুপক্ষ প্রজাপতিবৃন্দের ন্যায় যোদ্ধাবর্গের পাশে উপবেশন। ব্রোচ, ব্রেসলেট, নেকলেসের ঔজ্জ্বল্যে প্রদীপ্ত, আলোকে পুলকে উদ্ভাসিত। সুন্দরীগণের রূপজ্যোতি সৌরকর প্রতিফলিত, নির্ঝর ধারার ন্যায় বিচ্ছুরিত হইতেছে। কাপ্তেন থর্নটন একটি সুন্দরী যুবতীর স্বাস্থ্যপানের আকাঙ্ক্ষায় গ্লাসটি তুলিয়াছেন। এমন সময় একজন আর্দালি টেবিলের সন্নিকটবর্তী হইয়া তাহার হস্তে একখানি পত্র প্রদান করিয়া বলিলেন, আপনার জন্য। পত্রখানি নীল লেফাফার ভিতর বন্ধ, গালা মোহর করা। পত্রখানি দেখিয়াই সর্বশরীর বাতাহত পত্রের ন্যায় কাঁপিতে লাগিল। সহসা তিনি ভয়ানক অসুস্থ বোধ করিতেছেন বলিয়া ডিনার টেবিল পরিত্যাগপূর্বক অন্য কক্ষে প্রবেশ করিলেন। প্রথমে পত্র খুলিতে সাহস হইল না। অনেক চেষ্টার পর পত্র খুলিয়া দেখিলেন সেই এক কথা। নূতনের মধ্যেই তাহার পরমায়ুর আর 1 মাস হ্রাস হইয়াছে, তাহাই লেখা আছে। পরদিন কাপ্তেন সাহেব দিল্লি ত্যাগ করিলেন। তিনি যেখানেই থাকুন পর পর কয়েক মাস ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হইতে লাগিল। কয়েক মাস পর একদিন কাপ্তেন সাহেব দেরাদুনের সন্নিকটবর্তী কোনো পার্বত্য অঞ্চলে শিকার করিতে গিয়েছেন। দিবাবসানকালে আগ্রায় প্রত্যাবর্তন করিবার সময় তিনি অত্যন্ত ভ্রান্তিবশত একটি ক্ষুদ্র কায়া গিরি তরঙ্গিনী তীরে সংকীর্ণ পার্বত্য পথের উপর বিশ্রামার্থ উপবেশন করিলেন। দেখিতে দেখিতে কোথা হইতে একটি মনুষ্য মূর্তি নিঃশব্দ পদ সঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং অদূরবর্তী গিরি গুহা প্রান্তে অঙ্গুলি নির্দেশ করিল। সন্ধ্যার অন্ধকার তখনও ঘনীভূত হয় নাই। কাপ্তেন সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সেই আগন্তুকের মুখের দিকে চাহিলেন। দেখিলেন
সে নিশ্চল নির্বাক দেহ আব্দুল গফুরের। সেই সায়ংকালে নির্জন গিরি নদী তটে অপরিসর পথের উপর 6 মাস পূর্বে নিহত ব্যক্তির মৃতদেহ সজীব দণ্ডায়মান দেখিয়া ক্যাপ্টেন থর্নটন নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিলেন না। প্রায় তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল, তাহার মস্তক ঘুরিতে লাগিল। কিন্তু তিনি বীর পুরুষ, কাপুরুষের ন্যায় কিং কর্তব্য বিমূঢ় হইলেন না। মুহূর্ত মধ্যে তাহার কক্ষস্থিত চর্ম নির্মিত কোষ হইতে একটি রিভলভার আকর্ষণপূর্বক আগন্তুকের মস্তক লক্ষ্য করিয়া গুলি ছড়িলেন। কিন্তু আগন্তুক নিশ্চল, গুলি খাইয়া অক্ষত দেহে সে হা হা করিয়া হাসিয়া যেদিকে পূর্বে অঙ্গুলি নির্দেশ করিয়াছিলেন সেই দিকে দ্বিতীয়বার তাহার অকম্পিত হস্ত প্রসারিত করিল। তাহার সেই অবজ্ঞাপন্ন জীবনের হর্ষোচ্ছ্বাস বর্জিত নীরস উচ্চহাস্য, সেই মৌন সায়াহ্নের শত গিরি গুহা প্রতিধ্বনিত করিয়া ধীরে ধীরে শূন্যে বিলীন হইয়া গেল। তাহার নির্নিমেষ চক্ষুর তারকাদ্বয় দীপ্তিমান অগ্নিগোলকের ন্যায় জ্বলিতে লাগিল। সেই অবজ্ঞা ব্যঞ্জক রোষানল প্রদীপ্ত তীব্র দৃষ্টি মনুষ্যের নহে, পশুরও নহে, তাহা উৎপীড়িত আহত প্রতিহিংসা লোলুপ পৈশিকতায় পরিপূর্ণ। ক্যাপ্টেন থর্নটন চক্ষু অবনমিত করিলেন। তাহার পর চক্ষু তুলিয়া যখন তাহার দিকে পুনর্বার চাহিয়া দেখিলেন, কোথাও কেহ নাই। অস্তমান অংশুমালির অন্তিম কিরণ রেখার ন্যায় তাহা অদৃশ্য হইয়াছে। শব্দহীন গতিহীনভাবে সে ছায়ামূর্তি কোথায় অন্তর্হিত হইল। ছায়া কিছুই তিনি স্থির করিতে পারিলেন না। সেই মূর্তি সেই স্থান নির্দেশ করিয়াছিল। ক্যাপ্টেন অবসাদ শিথিল পদক্ষেপে অত্যন্ত মন্থর গমনে সেই স্থানে উপস্থিত হইলেন। গুহা প্রান্তে চাহিয়া দেখিলেন নীল লেফাফায় মোড়া একখানা পত্র, পূর্বের পত্রের ন্যায় গালামোহর করা, সেখানে পড়িয়া আছে। লেফাফার উপরে তাহারই শিরোনাম। সাহেবের ললাটে স্থূল ঘর্মবিন্দু সঞ্চিত হইল। বক্ষের স্পন্দন দ্রুততর হইল। তিনি সেই গুহা প্রান্তে বসিয়া পড়িলেন। তাহার পর পত্রখানি তুলিয়া লইয়া মোহর ভাঙিয়া সন্ধ্যার মৃদু আলোতে তাহা পাঠ করিলেন। পত্রখানি পূর্ব ভারতের ন্যায় সংক্ষিপ্ত। তাহাকে জ্ঞাত করা হইয়াছে তাহার আয়ুকাল আর 6 মাস অবশিষ্ট আছে। ইহা নিশ্চয় যে অনৈসর্গিক ঘটনা। ক্যাপ্টেন সাহেবের অতঃপর সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ রহিল না। তাহার মানসিক অশান্তি উদ্বেগ শতগুণ বর্ধিত হইল। তাহার মুখ হাস্যহীন পাংশুবর্ণ। কি জাগরণে কি নিদ্রায় বিধাতার অসংখ্য কঠোর বিধানের ন্যায় অনির্দিষ্ট হস্তলিখিত সেই সংক্ষিপ্ত পত্র সর্বক্ষণ তিনি তাহার হৃদয়পটে মুদ্রিত দেখিতেন। বেইলি ক্যান্টনমেন্টের বাইরে একদিন ক্যাপ্টেন থর্নটন অশ্বারোহণের প্রাতে ভ্রমণ করিতেছিলেন। অন্যমনস্কভাবে অশ্বচালন করিয়া অবশেষে অনেক দূরে একটি সেতুর উপর আসিয়া উপস্থিত হইলেন। এক অনতি দীর্ঘ খালের উপর সেই সেতু প্রসারিত, সংকীর্ণ সেতু। সেতুর অপর প্রান্তে উপস্থিত হইলেন। সম্মুখে দেখিলেন একটি বৃদ্ধ। বৃদ্ধের নাম রামহিত তেওয়ারি। মিস্টার থর্নটন রামহিতকে চিনতেন। তাহার পুত্র পরীক্ষিতকে বিদ্রোহী সন্দেহে সাহেব তোপের মুখে উড়াইয়া দিয়েছেন। তাহার আদেশে তাহার অধীনস্থ সিপাহীরা তাহার সর্বস্ব লুণ্ঠন করিয়াছে। অবশেষে তাহার একমাত্র অবলম্বন ক্ষুদ্র কুটিরে অগ্নিসংযোগ করিয়া ভস্মস্তূপে পরিণত করিয়াছে। পৃথিবীতে রামহিত তেওয়ারির আপনার বলিতে আর কেহ নাই, কিছু নাই। সেই শিরাবহুল জীর্ণ বাহুদয় প্রসারিত করিয়া সেই জীবিত কঙ্কাল মিস্টার থর্নটনের গতিরোধ করিয়া দাঁড়াইল। পরে সাহেবের দিকে চাহিয়া গম্ভীর স্বরে বলিল, ক্যাপ্টেন সাহেব, চিনিতে পারো কি?
আমি তোমার অপেক্ষায় দাঁড়াইয়া আছি। সাহেব বলিলেন, অপেক্ষা? আমার কাছে বিদ্রোহের পিতার কি দরকার থাকিতে পারে? ভিক্ষুক, পথ ছাড়িয়া দে, নতুবা বুকের ওপর আমি অশ্বের খুর বিদ্ধ হইবে। আমি সেভাবে ভীত নহি। ভগবান নিরাশ্রয়ের আশ্রয়, উৎপীড়কের দমনকর্তা। তোমার দমনের জন্য তাহার ন্যায় দণ্ড উত্তোলিত রহিয়াছে। সাহেব, সাবধান। কাপ্তানের দেহের সমস্ত রক্ত তাহার মুখে আসিয়া জমা হইল। তিনি বলিলেন, নিমা খারাম, আমার অপমানের সাহসী হইতেছ? সাহেব বন্দুক তুলিয়া রামহিতের মস্তক লক্ষ্য করিলেন। বৃদ্ধ অচঞ্চল, বস্ত্রাঞ্চল হইতে একখানি পত্র উন্মোচন করিয়া দক্ষিণ হস্তে সাহেবের দিকে প্রসারিত করিল। বলিল, সাহেব, তুমি দিন দুনিয়ার মালিক হইয়া দাঁড়াইয়াছ, তোমার অপমান করি? আমার এমন কি সাধ্য? খাপ্পা হইও না, তোমার নামে একখানি পত্র আছে, লও। সেই নীল লেফাফা গালামোহর করা পত্র সাহেবের হস্ত হইতে বন্দুক খসিয়া পড়িল। বৃদ্ধ রামে সেদিকে দৃষ্টিপাত মাত্র না করিয়া পত্রখানি কাপ্তানের মুখের উপর নিক্ষেপ করিয়া ধীরে ধীরে সে স্থান ত্যাগ করিল। মিস্টার থর্নটন মন্ত্রসিদ্ধ রুদ্ধ ভুজঙ্গের ন্যায় ক্ষণকাল নিশ্চলভাবে সেখানে অবস্থান করিলেন। তাহার চক্ষুর উপর চরাচর ঘুরিতে লাগিল। প্রভাতের উজ্জ্বল দিবালোক নিবিয়া গেল। দেহ অবসন্ন হইয়া আসিল, কিন্তু অনেক কষ্টে আত্মসম্বরণ করিয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক পত্রখানি খুলিয়া পড়িলেন। সেই ভীষণ দৈববাণী স্পষ্টাক্ষরে লিখিত আছে, তাহার পরমায়ু আর 1 মাস। মেডিকেল লিভ লইয়া সাহেব পরদিন বিলাত যাত্রা করিলেন। এতদিনে তাহার প্রতীতি হইয়াছে 1 মাস পরে তাহাকে দেহ বিসর্জন করিতে হইবে। দেশত্যাগ করিয়া যদি কোনো ক্রমে অব্যাহতি লাভ করা যায়। মিস্টার ম্যাকফারসন বম্বের একজন উচ্চপদস্থ রাজকর্মচারী। তিনি ক্যাপ্টেন থর্নটনের ভগিনীকে বিবাহ করিয়াছেন। ক্যাপ্টেন সাহেব জীর্ণ দেহ উদ্বেগ তাড়িত হৃদয় লইয়া বম্বে নগরে ভগিনীর গৃহে উপস্থিত হইলেন। স্নেহময়ী ভগিনী দীর্ঘকাল পরে ভ্রাতার দেহ ও মনের অবস্থা দেখিয়া অশ্রু সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, এই অবস্থায় তুমি কোনো ক্রমেই জাহাজে উঠিতে পাইবে না। আমার এখানে থাকিয়া কিছু সুস্থ হও, পরে দেশে যাইও। কাপ্তেন ভগিনীর অনুরোধ ব্যর্থ করিতে পারিলেন না। বলিলেন, এই রৌদ্রদগ্ধ অভিশপ্ত ভারত বক্ষে আমার সমাধি রচনা না করিয়া তুমি ছাড়িবে না। আর 1 মাসের মধ্যেই আমার জীবনের অবসান হইবে। এ বিশ্বাস তোমার কেন হইল? তোমার মস্তিষ্ক খারাপ হইয়াছে দেখিতেছি। তুমি সংসারের সকল চিন্তা ছাড়িয়ে দাও। চিন্তা আমি ছাড়িয়াছি, কিন্তু যে রাক্ষসী আমাকে ত্যাগ করিবে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সে আমার বক্ষে বসিয়া আমার হৃদয় শোণিত শোষণ করিতেছে। কাপ্তানের মস্তক সোফার উপর লুণ্ঠিত হইতে লাগিল। মিস্টার থর্নটনের স্ত্রীও তাহার সঙ্গে ছিলেন। ভ্রাতার সুখ শান্তি বিধানের জন্য বিবি ম্যাকফারসন প্রাণপণ যত্ন করিতে লাগিলেন। আমোদ ও আনন্দের মধ্যে সর্বদা তাহাকে ডুবাইয়া রাখিবার জন্য বিশেষভাবে চেষ্টা করিলেন। কিন্তু আমোদের প্রবৃত্তি কাপ্তানের হৃদয় পিঞ্জর পরিত্যাগপূর্বক অন্তর্হিত হইয়াছিল। সহস্র চেষ্টাতেও পিঞ্জরের বিহঙ্গম পিঞ্জরে ফিরিয়া আসিল না। অভিনয় দেখিতে দেখিতে বক্সের উপর হইতে কাপ্তেন সাহেব আর্তনাদ করিয়া উঠিলেন। আত্মীয় বন্ধুগণ নিকটেই ছিলেন। তাহারা যুগপৎ ব্যস্তভাবে তাহাকে ঘিরিয়া দাঁড়াইলেন। দেখিলেন কাপ্তেন মূর্ছিত। বহু চেষ্টায় তাহার মূর্ছা ভঙ্গ হইল। তখন সাহেব বলিলেন, তোমরা হ্যামলেটের পিতার প্রেতাত্মা দেখিয়াছ? আমি দেখিয়াছি। সে প্রেতাত্মা হ্যামলেটের পিতা নহে, আব্দুল গফুরের প্রেতাত্মা। বিবি ম্যাকফারসন ভ্রাতার মস্তকে পাখা করিতে করিতে জিজ্ঞাসা করিলেন, সে কি? আব্দুল গফুরকে? একজন সিপাহী, বিনা বিচারে তাহার প্রাণদণ্ড করিয়াছি।
ক্যাপ্টেন সাহেবকে তৎক্ষণাৎ গৃহে লইয়া যাওয়া হইল। ডাক্তার আসিয়া বিবিধ যন্ত্রসংযোগে তাহার দেহ পরীক্ষা করিয়া বলিলেন, ক্যাপ্টেনের ব্রেন ফিভার হইয়াছে, অনেক দিনের রোগ, অবস্থা জটিল হইয়া উঠিয়াছে। 3 দিন সাহেব শয্যাগত রহিলেন। 4th দিনে সাহেবের অবস্থা একটু ভালো হলো। তিনি বাংলোর সম্মুখে প্রকাণ্ড প্রান্তর, সমুদ্রের দিকে হইতে মুক্ত বায়ুপ্রবাহ আসিয়া ললাটের ঘর্মবিন্দু ধীরে ধীরে অপসারিত করিতেছিল। নীল পরিচ্ছদধারী, নীল উষ্ণী শোভিত, নীল পতাকাধারী একজন মুসলমান সৈনিক পুরুষ সেই বারান্দায় আসিয়া একেবারে সাহেবের সম্মুখে দাঁড়াইল। ক্যাপ্টেন দেখিয়াই চমকিয়া উঠিলেন। সৈনিক পুরুষ একখানি নীল বর্ণের পত্র বাহির করিলেন। সাহেবের স্থির নিষ্প্রভ চক্ষুর উপর ধরিল। আজ পত্র লেফাফায় আবদ্ধ নহে, খোলা পত্র। অক্ষরগুলি লোহিত কালিতে অঙ্কিত। সাহেব নির্নিমেষ দৃষ্টিতে স্পষ্টাক্ষরে পাঠ করিলেন, আজ 1859 সালের 17 জুলাই সূর্যাস্তের সঙ্গে তোমার পরমায়ু শেষ হইল। সাহেব চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। তাহার সে মূর্ছা আর ভঙ্গ হইল না। বিবি ম্যাকফারসন নিকটেই ছিলেন। তিনি ছুটিয়া আসিয়া তীব্রস্বরে সেই মুসলমান সিপাহীকে জিজ্ঞাসা করিলেন, কে তুমি? উৎপীড়িতের প্রতিহিংসক। সন্ধ্যার অন্ধকারে এই কথা বলে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলাইয়া গেল। বন্ধুরা, এই সত্য ঘটনাটি আজ আপনাদের কাছে পাঠ করে শোনালাম। ভারতবর্ষের সেই করুণ ইতিহাস, যেখানে অগণিত মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দান করেছেন। আজ আমরা স্বাধীনতা পেয়েছি। সত্যি কি স্বাধীনতা পেয়েছি? আপনারা তো দেখছেন চারিদিকে। আজও স্বাধীনতা চাই, বিচার চাই, সেই আবেদন আজও চলছে। আপনাদের এই ঘটনা ভালো লাগলে একজন ভারতবাসী হিসেবে নিশ্চয়ই আপনাদের লাইক করা উচিত। আজ আসি, নমস্কার।